জামাত তো একটা রক কাটতেছে, তারা কি কি করতেছে দেখতেছি তো আমরা। জামাতে ইসলাম শিবির রক কাটে। এখন একেএম পাটোয়ারী স্যারের কাছে কি কোনো স্পেসিফিক কোনো প্রমাণ আছে যে জামাত শিবিরের কোনো একজন লোক এই ৩৬শে জুলাইয়ের পরে যে কারো রক কাটছে? আশা করি যদি প্রমাণ থাকে ওই প্রমাণটা একটু দেখাবে আমাদেরকে যে এই অমুক জায়গায় এইভাবে রক কাটছে। আর তা না হলে তার এই কথাটা একটু এক্সপান্স করবে যে দুঃখিত যে আমার ভুল হয়েছে। জামাতের বিরুদ্ধে আমি বলছি, আপনাদের লাগে কেন? আপনাদের দলে আপনি কি জামাত করেন? আর দত্তরি ফালতু কথা বলে। আপনার জামাতের বিরুদ্ধে তো আমি আপনার সাথে মাথা নাড়াইলাম, দেখেন নাই? গোবিন্দ পরমাণিককে কেন দিছে? আমি আপনারা বলছি, এগুলো তো আমি আপনারা বলছি, আপনার আগেই আমি বলছি, আপনার আগেই আমি বিভিন্ন প্রোগ্রামে বলছি। শুনেন না, আপনি কথা না শুনেই আগে। মুনাফিকি পার্টি এরা 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল না, তা পাকিস্তান হয়ে গেছে। তারপরে এরা এখানে এসে 71 সালে দেশের পক্ষে ছিল না, তারা কি করছে, লুটপাট করছে, আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখছি। এখন আসার পরে তাদের কোনো পরিবর্তন নাই। তাদের ভাষাগত কিভাবে তারা রক কাটতেছে, তারা কি কি করতেছে দেখতেছি তো আমরা। এরা আজীবন ভারতের বিরুদ্ধে কথা বলছে, ইদানিং কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছে না তারা। জামাতে ইসলাম শিবির রক কাটে। এখন একেএম পাটোয়ারী স্যারের কাছে কি কোনো স্পেসিফিক কোনো প্রমাণ আছে যে জামাত শিবিরের কোনো একজন লোক এই ৩৬শে জুলাইয়ের পরে যে কারো রক কাটছে? আশা করি যদি প্রমাণ থাকে ওই প্রমাণটা একটু দেখাবে আমাদেরকে যে এই অমুক জায়গায় এইভাবে রক কাটছে। আর তা না হলে তার এই কথাটা একটু এক্সপান্স করবে যে দুঃখিত যে আমার ভুল হয়েছে। জামাতে ইসলাম মনে করছিল ভারতবর্ষে একটা অখণ্ড দেশ থাকবে, তো এই জন্যই তারা পাকিস্তানের সবাই বিরোধিতা করছিল, 47-এর সময় বিরোধিতা করছিল এবং 71-এর সময় তারা বিরোধিতা করছিল। মূলত একটা অখণ্ড মানে খণ্ড তারা দেশ চায়নি, বরং অখণ্ড ভূমিতে তারা বিশ্বাসী। আর এখনো আমরা এই অখণ্ড ভূমিতে। হ্যাঁ মনির ভাই, সেটা বলতেছি। আজকে আপনি বারবার জামাতে ইসলামের দুর্নাম করতেছেন, রক কাটে, এটা কাটে। আচ্ছা, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন ছাত্রীকে ধর্ষণ করে, এই দলের কথাগুলো আপনার মনে পড়ে না? এগুলা দ্বিচারিতা। আপনি টকশোতে আছেন, আপনি সম্পূর্ণ নিরপেক্ষ কথা বলবেন, দেশের জন্য, দেশের মানুষের মঙ্গলের জন্য কথা বলবেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলবেন। কেন এত আপনি বিতর্ক করেন? কিসের জন্য বিভক্তি? এগুলো বুঝতে হবে। আপনি সুশীল মানুষ, সুশীলদের যারা আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি, এই সুশীলকে দেখতে চাই না যারা বিভাজন করতে চায়। ধন্যবাদ ভাই। দেশে যে দলেরই হোক, যে প্রতিষ্ঠানেরই হোক, যে ভারতের দালালি করবে, ভারতের সাথে সখ্যতার প্রশ্ন তুলবে, তাকে স্পট সিস্টেম করবে জনগণ, স্পট সিস্টেম করবে। এবং আমিও মাঠে থাকব, কথা পরিষ্কার আশা করি। শর্টকাট এইটুকু দিলাম। দ্বিতীয় হচ্ছে রক কাটা। হ্যাঁ, পাটোয়ারী ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রক কাটতো এটা 80-র দশকে। আচ্ছা, দর্শক শ্রোতারা এবং প্রশ্নকর্তারা শুনে রাখুন কেন রক কাটতো। একটা জিনিস মনে রাখবেন, আত্মরক্ষার অধিকার কিন্তু সবার আছে। তো 80-র দশকে শিবির তখন মাত্র শুরু করেছে যাত্রা, ওরা 76-77-এর দিকে মনে যাত্রা শুরু করেছে শিবির হওয়া। তো যখনই কোথাও কোনো ইউনিভার্সিটিতে শিবির পাইতো, বিশেষ করে ঢাকা ভার্সিটিতেও মধুর ক্যান্টিন বা আশেপাশে কোন একটা নেতার বা ওই পাতি নেতা বা জুতার ফিতা কারো যদি ভালো না লাগতো, ওই সময় এই শিবির একটা পাইল, এই একটা চার 2-4টা থাপ্পড় মারে দিত, এরকম মারতো, পিটাইতো। তারপরে এই করতে করতে তারপরে স্লোগান দিত, সকাল বিকাল কি 1-2টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা করে। তো তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা তো, তাদের কাছে এত জনবল নাই, অস্ত্র নাই, তারা কি করবে তখন? আত্মরক্ষার জন্য ওই একটা শর্টকাট পদ্ধতি অনুসরণ করেছিল, টুস করে রক কেটে। বাট পরবর্তীতে 80-র দশকের পরে রক কেটেছে বলে আমার জানা নাই। তো সেই পুরানো 36 বছর আগের কাসুরদি না ঘাটাটাই মনে হয় সম্মানের। জি, এখানে লোকে একটা জিনিস গড়ছেন, একটা নৌকা যে গড়ে, তার দরদ আর যে নৌকার প্যাসেঞ্জার সে এক দরদ না। জীবনে মানুষের সৌভাগ্য, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের সৌভাগ্য সবার হয় না। আমার সেই সৌভাগ্যটা হয়েছে। দেশের প্রতি, দেশের শৃঙ্খলার প্রতি, দেশের উন্নয়নের অগ্রগতির প্রতি আমার যে ফিলিংস, এই ফিলিংস অন্যদের লগে যারা যুদ্ধে অংশগ্রহণ করে না, ঘটনা যাদের অবদান নাই তাদের লগে মিলবে না। কিন্তু সেখানে তারপরে কতগুলি কথা আছে যেখানে আমি বলি, আমি ওনাদের দুইজনকে জ্ঞাতার্থে বলি, আমি একমাত্র সিভিলিয়ান যাকে আমাকেও পিএনজি করছে, পরে সেটা প্রত্যাহার করা হয়েছে। আপনাদের জানতে হবে আগে, আমাদের সিনিয়র লেভেলে সবাই জানে আমাকে, আমার নাম বলে সিনিয়র, হয়তো আপনাদের লেভেলে জানে না, 12 নিচের লেভেলে জানবে না, কিন্তু সিনিয়র সব জানে আমি কি জিনিস। তো সুতরাং এগুলি
আমি এখন সেটা বলতে চাই না। প্রত্যেকের বাইরেটা আমার জানা আছে মোটামুটি, যারা কিভাবে, যারা বিলু কর্নেলের নিচে যারা গেছে, কি জন্য গেছে, কারা গেছে, ম্যাক্সিমাম আমার জানা আছে। তো সেটা বিষয় না, বিষয় হলো যে ওনারা যে এটা বলছে, আমরা কি চাই আমরা দেশ গঠন করছি, তাহলে আমার মায়া বেশি হবে যে এই দেশটা গঠন করছে, তার মায়া বেশি হবে যে দেশটা গঠন করতে অংশ করতে পারে না। তার চেয়ে এখন যদি আমি কেন রাজাকার সেবকটা বলছি, যারা এই দেশটা গঠন করে না, রাজা গঠন করে বাধা দিছে, আমরা চাচ্ছিলাম শেষ পরিবর্তন আসে। এখন যখন আমি দেখি যে দেশ স্বাধীনতা চায় না, প্রার্থনা বসে, যে গোবিন্দরে নিয়ে এরা মিটিং করে, তখন আমি হতাশ হই, তখন আমি এই কথাগুলি বলি। আমার কথাগুলো বলার জন্য আমিও নিজেও এদের কার্যকলাপে ফেড আপ হয়ে গেছিলাম। তাদের আমি বলছিলাম যে ওনারা তো আর্মি পার্সন হয়েছে, পিএনজি হয়েছে, আমি সিভিলিয়ান, আমি একমাত্র পিএনজি হয়েছি। খালেদা জিয়ার পাশে আমার ছবি টানাইছে, কি আমার বিরুদ্ধে অভিযোগ করছে, আমি খালেদা আর শেয়ার লাগে নাকি আমার মিলে, আমি নাকি খালেদা জিয়া নাকি আমার আত্মীয়। ডিজিএফ চিঠি দেখাবো আগামী অনুষ্ঠানে, পরে সেটা প্রত্যাহার করছে। বুঝতে পারছেন, আমাকে ডিজিএফ দাওয়াত দিচ্ছে স্যার, যখন আমি হাসিনের বিরুদ্ধে কথা বললাম, আমি যাই নাই সেই এর মধ্যে, সিনিয়ররা জানে, জিজ্ঞাসা করে লেফটেন্যান্ট আমিল গণমেন্ট জিজ্ঞাসা করে, আরো যারা এই লেভেলে যারা আছে তাদের জিজ্ঞাসা করে। আমি তখন বলছি, তুমি যখন আইনা হাতে তুলে নিচ্ছ, তুমি আমাকে কিভাবে বলো, আমাকে রাষ্ট্রপতি ডাকতে পারবে না, আমি ফ্রি হার্ট, কিন্তু আমাকে ডাকতে পারো, তুই ডাকতেছো, তুমি যখন বেআইনি কাম করতেছো আমিও বেআইনি করবো, আমার লাইসেন্স অস্ত্র আছে, আমি ব্যবহার করব। তুমি যখন তোমার জুডিকশনের বাইরে যাচ্ছ, তাহলে তুমি যখন বেআইনি কাজ করছো আমিও করবো। ওই লেফটেন্যান্ট আমিল গণমেন্ট জিজ্ঞাসা করে বলছি কিনা। তো সুতরাং আপনারা জানতে হবে, একটা লোকের ভুল ধরতে গেলে কি করতে, তার ব্যাকগ্রাউন্ডটা জানবে। এখনো আমাদের আত্মীয় স্বজন সবগুলি দাঁড়াইলে একটা ডিপ দাঁড়াবে, এখনো যারা আছে সার্ভিং, আমি নাম বলতে চাই না এদের। তো সুতরাং ওইগুলি পাটোয়ারি কি, হোয়াট ইজ হোয়াট একটু জানিয়ে নিন, তারপর কথা বলি। যে আমি ডিপ হবে না বাংলাদেশি ডিপ হবে? বাংলাদেশে ডিপ হবে, হ্যাঁ, ভারতীয় হবে না, বাংলাদেশের ডিপ হবে, যদি আমার আত্মীয় স্বজন যেগুলি এখনো আছে, বুঝছেন জিনিসটা, আর যেগুলি রিটায়ার করছে। এখানে মোটামুটি সব আপনি আসেন, আমার সাত দাওয়াত রইলো, আমার সাত দাওয়াত রইলো, আপনি আসেন দেখেন যারা জেনারেল আছে, সেনাপ্রধান কয়জন আমার এখানে ভিজিট করছে, দেখি আসেন, ছবি আছে তো। ভাই সেনাপ্রধান কেন আপনার এখানে ট্রাম্প ভিজিট করুক না কেন, এটা টকশোতে কেন আনবেন আপনি? না আনছে যে আপনাদের কথা, আপনারা মনে করছেন, আপনারা 10 জন সিভিলিয়ানের মতো মনে করছেন, আপনারা আমাদের অন্য 10 জন সিভিলিয়ানের মতো মনে করেন না, আপনারা অন্য 10 জন সিভিলিয়ানের মতো মনে করেন না, যে ক্যান্টনমেন্ট এরাই জানে। আমরা একটু শেষ করতে হবে, শেষ করতে যারা ফেরদৌস ক্যাম্পাটোর একটু শেষ করতে হবে। আর আমার জামাতের বিরুদ্ধে আমি বলছি, শুনেন, আপনি বলেন জামাতের বিরুদ্ধে আমি বলছি, আপনাদের লাগে কেন? আপনাদের দলে আপনি কি জামাত করেন? আর দত্তরি ফালতু কথা বলে। আপনার জামাতের বিরুদ্ধে তো আমি আপনার সাথে মাথা নাড়াইলাম, দেখেন নাই? আমি আপনারা বলছি, আপনার আগেই আমি বিভিন্ন প্রোগ্রামে বলছি, শুনেন না, আপনি কথা না শুনেই আগে খেপে যান। আপনি যে বললেন একটা আপত্তিজনক কথা বলছেন, নেক্সট টাইম এগুলো বলবেন না। কোন অফিসার কেমন আউট হয়েছে, কারে করছে, এইসব কথা বলেন কেন? এগুলো ফালতু কথা। আপনাদের মধ্যে কি পরিমাণ অফিসার হয়েছে জানেন? চাকরি হারাইছে, পালাইছে টাকা দিয়া, লেফটেন্যান্ট ক্যাপ্টেন, ক্যাপ্টেন, মেজর, এরা যে কি পরিমাণ আউট হয়েছে, এই আপনার প্রিয় আওয়ামী লীগ আউট করছে। আপনি জানেন এগুলা? আল্লাহ তো আপনাকে বিচার করবে। বিএনপি তো আউট করছে, বিএনপি আউট করছে না, আল্লাহ থেকে জানবে, ডিজে ভাই আপনাকে বিচার করবে। আপনি সাবধান হয়ে যান ভাই। ভাই জানি তো, মুসলমান হয়ে যান। বিএনপি আমল হইছে। আরে ভাই আপনি তওবা করে আগে মুসলমান হন। যারা আউটস্ট্যান্ডিং অফিসার ছিল, তারা আউটস্ট্যান্ডিং অফিসার, তওবা করে মুসলমান হন। ইউ আর নট ফিট ফর টক শো। থ্যাংক ইউ।